স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি নুসরাত জাহান। ঈদযাত্রায় সদরঘাটে চাপ বেড়েছে চাঁদপুর, বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলার যাত্রীদের। রাত ৮টার পরে লঞ্চ ছাড়লেও বিকেল থেকেই সদরঘাটে এসেছেন যাত্রীরা। ভোলা, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী জেলার চর অঞ্চলের যাত্রীদের পছন্দের বাহন লঞ্চ। কেবিনের অগ্রিম টিকিটে নেয়া যাত্রীরা না আসায় নির্ধারিত সময়ের আগে লঞ্চ ছাড়া যাচ্ছে না। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ নেই। ঈদ উপলক্ষে ঢাকা বরিশাল রুটে ২৬টি বিশেষ লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। ৩টি গ্রুপে বিভক্ত হয়ে এই লঞ্চগুলো চলবে। লঞ্চে যাত্রীদের যাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা করেছে বিআইডব্লিউটিএ। মালবাহী বাল্কহেড নদীতে যেন না চলে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। কোস্টগার্ড, নৌ পুলিশের টহল ব্যবস্থাও জোরদার করা হয়েছে। পদ্মা সেতু দিয়ে যায় কিন্তু অনেক জ্যাম বা এই টিকিট পাওয়া যাচ্ছে না। আমরা গেছি যাই টিকিট পাওয়া যাচ্ছে না, সব কাউন্টার টিকিট বুকিং হয়ে গেছে। এই জন্য জ্যাম দেখে আবার লঞ্চে আইসা পড়ছে। এত আগে আইসি সিট পাই না পাই, এই কারণে লঞ্চে যাওয়ার শান্তি এইটুকু, একটু হুইয়ে বইয়ে আরামে যাওয়া যায়। সদরঘাটের সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক ইমন। ইমন, লঞ্চে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? টিকিটের দাম নিয়ে তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা একটু জানাবেন। ধন্যবাদ নুসরাত। আসলে সেই চিরচেনা রূপ সদরঘাটের দীর্ঘদিন পর পদ্মা সেতু চালু হওয়ার পরেই মূলত সদরঘাটের যে একটি ঢিলেঢালা অবস্থা, অর্থাৎ একেবারেই যাত্রীশূন্য অবস্থা, সেই অবস্থা অনেকটা কাটিয়ে উঠেছে। আজ সদরঘাটে একেবারেই যে ঈদের আগে চিরচেনা ভিড়টি আমরা গত ২ দশকে দেখেছি, সেই ভিড় আজ লক্ষ্য করা যাচ্ছে এবং প্রতিটা লঞ্চেই যাত্রীরা একেবারেই উপচে পড়া ভিড় এবং লঞ্চ মালিকরাও আজ দেখলাম বেশ খুশি রয়েছেন। কিছুক্ষণ আগে নৌ উপদেষ্টা এখানে এসেছেন, সার্বিক বিষয় তিনি পরিদর্শন করেছেন। কোনো লঞ্চে যেন ছাদের উপরে যাত্রী তোলা না হয় সেই ব্যাপারে কঠোর নির্দেশনা রয়েছে। কিন্তু তারপরও আসলে এই পথের যারা যাত্রী তারা আসলে কিছু মানুষ রয়েছেন যারা উপরে উঠতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সে কারণেই এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন। আমি যদি একটু দেখাই যে রাতের চিত্রটি সদরঘাট জুড়েই আসলে এখনও অসংখ্য মানুষের ভিড়, অসংখ্য যাত্রী যারা নিজেদের গন্তব্যে যাবেন। ৪২টি রুট রয়েছে দক্ষিণবঙ্গের, বরিশাল, ভোলা থেকে শুরু করে পটুয়াখালী, শরীয়তপুর, মাদারীপুর, এরকম ৪২টি রুটে আজ প্রায় শতাধিক লঞ্চ ছেড়ে যাবে। ৮০টি লঞ্চ ছেড়ে যাওয়ার একেবারেই রুট রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট করা রয়েছে যে ৮০টি লঞ্চ ছেড়ে যাবে। এর বাইরেও ২৬টি লঞ্চ যুক্ত করা হয়েছে, অর্থাৎ শতাধিক লঞ্চ কিন্তু ছেড়ে যাবে। বাড়তি ভাড়া নিয়ে বিশেষ অভিযোগ নেই, কারণ সরকারি যে চার্ট রয়েছে এবং নৌ পরিবহন উপদেষ্টার সাথে কিছুক্ষণ আগে আমরা প্রশ্ন করেছিলাম যে বাড়তি ভাড়া নিয়ে কী ধরনের অভিযোগ পাচ্ছেন তারা। সেখানে তিনি বলেছেন যে বাড়তি যে ভাড়ার চার্টটি রয়েছে, অর্থাৎ বিআইডব্লিউটি অর্থাৎ সরকার নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই ভাড়ার তুলনায় কম ভাড়া নিতেই আসলে মালিকরা বাধ্য হচ্ছেন, কারণ তারা যাত্রী পাচ্ছেন না। সেই অনুসারে তারা এখনও সেভাবেই আসলে ভাড়া নিচ্ছেন। যেমন আমি যদি বলি যে একটি ভিআইপি কেবিন ঢাকা বরিশাল রুটের ভাড়া, সরকারি ভাড়া ৯,০০০ টাকার উপরে, ৯,৩০০ টাকা, সেখানে ভাড়া নেওয়া হচ্ছে ৮,০০০ টাকা। ডেকের ভাড়া এর আগে ৩০০ টাকা স্বাভাবিক সময় নেওয়া হয়েছে, ঈদের সময় ১০০ টাকা বাড়তি নেওয়া হচ্ছে, অর্থাৎ ৪০০ টাকা, কিন্তু এটি সরকারি ভাড়ায় ৫০০ টাকার উপরে। অর্থাৎ সরকারি ভাড়ার হিসেব অনুযায়ী, অর্থাৎ সরকার নির্ধারিত যে ভাড়া সে তুলনায় কম রয়েছে। একটি লঞ্চকে জরিমানা করা হয়েছে ছাদে অতিরিক্ত যাত্রী তোলার কারণে। এর বাইরে লঞ্চগুলোর বিষয়ে এখন পর্যন্ত অতিরিক্ত যাত্রী বোঝাই এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং কোনো জরিমানা করেনি। একটি লঞ্চকে জরিমানা করা হয়েছে ভোলা রুটের। এর বাইরেও কিন্তু 3টি ভ্রাম্যমাণ টিম রয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারে 3টি টিম রয়েছে। সেই 3টি টিম সার্বক্ষণিক মনিটরিং করছেন এখানে। একই সাথে কোস্টগার্ড, অর্থাৎ ভেতরে যে লঞ্চগুলো চলাচল করে, এর আগে আমরা বেশ কয়েকটি ঈদের সময় দেখেছি যে ছোট ছোট যে ডিঙ্গি নৌকাগুলো রয়েছে, অর্থাৎ ওপারে এপারে পারাপার করার বুড়িগঙ্গার ভেতরে নৌকাগুলো চলাচল করে, সেগুলো কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছে। লঞ্চ যখন ঘোরাতে গিয়েছে অথবা লঞ্চ ছেড়ে গিয়েছে, সেগুলো যেন কোনোভাবেই এই লঞ্চ যে পথে চলাচল করে তার ভেতরে ঢুকে না যায়, সেটি নিয়ন্ত্রণের জন্য কিন্তু কোস্টগার্ডের টহল টিমও আমরা এখন নদীর মধ্যে দেখতে পাচ্ছি যে 3টি টহল টিম রয়েছে কোস্টগার্ডের, তারা এটি নিয়ন্ত্রণ করছে। এবং এর বাইরেও কিন্তু সার্বিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় আসলে এখন পর্যন্ত খুশি যাত্রীরা এবং আগামী 2 দিন এই ভিড় আরও থাকবে এবং আরও বাড়বে বলে লঞ্চ মালিকরা। আমরা বুঝতে পেরেছি আসলে সবকিছু ঠিকঠাক মতোই চলছে। সদরঘাটের সবশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইশতিয়াক ইমন।
এবারের ঈদ যাত্রায় নেই কোনো ভোগান্তি। বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের কোনো চাপ নেই। বাসগুলো ছাড়ছে নির্দিষ্ট সময়ে, কারণ দীর্ঘ ঈদের ছুটি। তাই সড়ক মহাসড়কে ঘরমুখো মানুষের কোনো চাপ নেই বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের দুর্ভোগ কমাতে পুলিশ, র্যাব এবং বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। তাই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও কম। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। গাবতলী বাস স্ট্যান্ড জৌলুস হারিয়েছে অনেক আগেই। পদ্মা সেতু নির্মাণের পরই এই বাস স্ট্যান্ডের যাত্রীর অর্ধেকে নেমে আসে। তবে ঈদ যাত্রায় এমন ফাঁকা গাবতলী কে কবে দেখেছে? ঈদের বাকি আর মাত্র 3 দিন, কিন্তু যাত্রী খরা বিভিন্ন পরিবহনে। মূলত তাৎক্ষণিক টিকিট কেটে গন্তব্যে যাবার জন্যই এখানে যাত্রীরা আসেন। তেমন যাত্রী এবার একেবারেই নেই। ফলে কিছুটা বিপাকে পরিবহন সংশ্লিষ্টরা। খালি গাড়ি আনাইয়াও গাড়ি বুক দিয়া আর সেই গাড়ি রেটও পাই না, আর ফুল টিকিট সিঁড়ি বেচতে পারি না। পদ্মা সেতু সাদাবাদ থেকে গুলিস্তান থেকে ওদিকে মনে করেন যাত্রী সব চলে আসে, আমাকে দক্ষিণবঙ্গের যাত্রী সব ওদিকে চলে আসে। সারা ঢাকা সিটি ভরা কাউন্টার, এই টার্মিনালে কিন্তু কোনো কাউন্টার কিন্তু নাই, অল্প। আর এই প্রত্যেকটা পরিবহনের কাউন্টার শহরে আছে। কিন্তু মুদ্রার উল্টা পিঠে যাত্রীদের স্বস্তি। প্রতিটি বাস ছাড়ছে নির্দিষ্ট সময়ে, আর সড়কে নেই যানজট। ফলে এবারের ঈদ যাত্রায় এখন পর্যন্ত স্বস্তির চিত্র। একজনের বাড়ি আরেকজনের যাওয়া, প্রতিবেশীর সাথে কথা বলা, এই কারণে বাড়িতে যাওয়া হয় আমাদের। আমি ভাবছিলাম টিকিট কাটি নাই, কিভাবে যাব ফ্যামিলি নিয়ে। মাশাআল্লাহ এসে সুন্দর টিকিট পাইছে, হ্যাপি। কোনো যাত্রী বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন। তবে সমস্যা সমাধানে আছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত, পুলিশ ও র্যাব। তারা বলছেন এবারের অভিযোগ যেমন কম, তেমনি পুরো ব্যবস্থা একটি নিয়মের মধ্যে এসেছে। 500-600 এর বেশি যায় না, বাট এখন যাচ্ছে 1000-এর নিচেই নাই, ওপরে আছে। বলতেছে যে এরকমই তো দাম এখন ঈদের সময়, এই জন্য বেশি। বিআরটিএ সেটা হচ্ছে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা এবং কোনো যাত্রীদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে কিনা। আমরা বেসিক্যালি এই দুটো পয়েন্টই সবচেয়ে বেশি ফোকাস করছি। বাস স্ট্যান্ডে আমাদের পোশাকে এবং সিভিলে বিভিন্ন পয়েন্টে ডিউটিতে নিয়োজিত আছে পুলিশ। টহল করছে, পেট্রোল করছে, পেট্রোল গাড়িগুলি কন্টিনিউয়াসলি মুভমেন্ট করছে। এছাড়া আমাদের হোন্ডা মোবাইলগুলিও কাজ করছে। অল্প টাকায় ঘরে ফেরার আশায় অনেক যাত্রী সড়কের পাশে বাসের অপেক্ষায়। এমন যাত্রীদের কাছ থেকে প্রায় দ্বিগুণ ভাড়া নিতে দেখা গেছে। ঢাকার প্রবেশ মুখে যানজট যেন না বাধে, সেজন্য পুলিশের টহল টিম কাজ করছে। নয়নাদিত্য, ৭১, ঢাকা। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, রিপোর্টে আমরা যেমনটা দেখছিলাম, বাস এবার নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে। বাস স্ট্যান্ডগুলোতেও তেমন কোনো ভিড় নেই। আপনি এখন কোথায় আছেন? সেখানে যাত্রীদের চাপ কেমন, কি বলছেন তারা? আমি কিন্তু কিছুক্ষণ আগেই ছিলাম সায়দাবাদে। আমরা দেখেছি যে সেখানে কোনো ভিড় নেই, বাসগুলো দাঁড়িয়ে আছে যাত্রীর অপেক্ষায়। তবে যাত্রী কিন্তু খুব কালেভদ্রে আসছেন এবং দীর্ঘ সময় দাঁড়ানোর পর বাস পরিপূর্ণ হলেই যাচ্ছেন, আবার কোনো বাস পরিপূর্ণ না হলেও কিন্তু ছেড়ে যাচ্ছেন। আমরা কিন্তু এমন দৃশ্য দেখেছি সায়দাবাদে। এখন আমি আছি কমলাপুর রেল স্টেশনের ঠিক উল্টাপাশেই। এখানে আরেকটি বাস টার্মিনাল আছে এবং এখানেও কিন্তু একই পরিস্থিতি। এখানে খুব কালেভদ্রে কিন্তু যাত্রীর দেখা মিলছে। মাঝে মধ্যে যাত্রীরা আসছেন এবং বাসগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। যখন যাত্রী আসে 1-2 করে, সেই অপেক্ষা যাত্রীরা আসলে পূর্ণ হবে এই অপেক্ষায় কিন্তু বাসগুলো দাঁড়িয়ে আছে। এবং তারা বলছেন যে যেহেতু যাত্রী নেই, তারা একটু দেরি করে ছাড়ছেন। তবে তারা ভাড়াও বেশি নিচ্ছেন না, পাশাপাশি যে এখানে কোনো নৈরাজ্যের শিকারও কিন্তু তারা হচ্ছেন না, এমনটা কিন্তু আমরা জানিয়েছেন। এবং তারা বলছেন যে যেহেতু এবার দীর্ঘদিনের ছুটি পেয়েছে মানুষ, এবং অনেক মানুষ কিন্তু অনেক আগে ভাগেই কিন্তু চলে গেছে। এছাড়া স্কুল কলেজও কিন্তু অনেক স্কুল কলেজ আগেই বন্ধ হয়ে গেছে। ফলে যে চাপটা থাকে ঈদের আগে, সেই চাপটা কিন্তু এবার দেখতে পাইনি আমরা। তবে এখন যে পরিস্থিতি এখানে আমরা যদি বলি, এখানে যাত্রীরা খুবই আসছেন। বিশেষ করে সকালে এখানে যাত্রী ভিড় ছিল বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে যতই বেলা গড়িয়েছে আস্তে আস্তে যাত্রীর চাপ কমেছে। আর এই মুহূর্তে কিন্তু কালেভদ্রে যাত্রীর দেখা মিলছে। এখানে আমার সাথে বাস কাউন্টারে একজন আছেন, আমি তার সাথে একটু কথা বলতে চাই। এবছর ঈদ যাত্রা কেমন, কতটা স্বস্তিদায়ক মনে হয়েছে আপনার কাছে? ভাড়া বেশি নেওয়া বা আপনারা যখন বাস নিয়ে যাচ্ছেন কোথাও, সেখানে কোনো ধরনের নৈরাজ্য বা পথে চাঁদাবাজির মতো কোনো বিষয় আছে কিনা? এরকম কোনো বিষয় নেই। আর ট্রাফিক ব্যবস্থা মোটামুটি বর্তমানে খুব ভালো আছে। লম্বা বন্ধ হওয়ার কারণে আপাতত তেমন কোনো যাত্রীর চাপ নাই। যাত্রী আসতেছে, গাড়ি সময় মতো চলে যেতেছে, এই আর কি। মোটামুটি কোনো জায়গায় কোনো চাঁদাবাজি হয় নাই। দেখা গেছে যে
মোটামুটি ট্রাফিক ব্যবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে। যেমনটা বলছিলেন যে এবছর বা সব মিলিয়ে কিন্তু স্বস্তিদায়ক একটি ঈদ যাত্রা ছিল, তবে যাত্রী যেহেতু লম্বা গ্যাপ পেয়েছেন, বন্ধ পেয়েছেন, সেখানে যাত্রীরা অনেকে আগে চলে যাওয়া। এবছর কিন্তু যে ঈদের যে চাপটা থাকে ঈদের আগে, সে চাপটা কিন্তু অনেকটাই কম। আর তারা বলছেন যে যাত্রী সংখ্যা কম হলেও তারা স্বস্তিতেই কিন্তু সড়কে যাতায়াত করতে পারছেন। এ ছিল কমলাপুর থেকে আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ মাইনুল আপনাকে। দর্শক, কমলাপুর থেকে বাস টার্মিনাল থেকে আমাদের সহকর্মী মাইনুল মারুফ যুক্ত হয়েছেন, তিনি সর্বশেষ অবস্থা আমাদের জানাচ্ছিলেন সেখানকার। ঈদ যত কাছে আসছে যাত্রীর ভিড় ততই বাড়ছে, তবুও বিগত বছরগুলোর তুলনায় তেমন ভোগান্তি নেই যাত্রীদের। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ থাকলেও স্বাচ্ছন্দ্যেই নির্দিষ্ট ট্রেনে উঠতে পেরেছেন নারীর টানে ঘরে ফেরা মানুষ। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে ঈদযাত্রার পঞ্চম দিনে ৭০টি ট্রেন ঢাকা ছাড়বে। নিবি সাহার প্রতিবেদন। যাত্রীর চাপ আর ভোগান্তির কথা মাথায় নিয়ে কেউ এসেছেন 2 ঘন্টা, আবার কেউ 3 ঘন্টা আগে। সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রী চাপ থাকলেও খুব সহজেই নিজেদের ট্রেনে উঠতে পারেন যাত্রীরা। কোনো শিডিউল বিপর্যয় না থাকায় একটি ট্রেন বাদে সব ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় সময় মতো। পুরো দিনে কমলাপুর ছাড়ে 70টি ট্রেন। গতবার আমি টিকিট কাটাও ভিতরে আমি ঢুকতে পারি না, আর এবার দেখেন ফাঁকা। আর উপরে গতবার আমি উপরেও আমি উঠতে পারি না, উপরে এত লোক ছিল আমার ফালাই দিবার ছিল এইরকম অবস্থা। শ্বশুরবাড়িতে আর কি ঈদ করতে যাচ্ছি, ঈদের লম্বা ছুটিতে ঝামেলা হয় টিকিট কাটা নিয়ে, এটা এরকমটা না। প্রতি বছর যাওয়া হয় না, এবছর হাজবেন্ডের ছুটি একটু বেশি, 1 সপ্তাহ ছুটি, তাই যাওয়া হচ্ছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরম, তবে মানুষের বাড়ি ফেরার আনন্দের কাছে সেই ভোগান্তি ছিল নস্যি। ঈদের জন্য খুশি, ঈদে বাড়ি যাওয়া একটা নারীর টান থাকে, তো সব মিলে আল্লাহ যদি ভালোভাবে নিয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, যেতে পারছি এটাই অনেক, এবং টিকিট পাইছি অনলাইনে। এদিকে সকাল 11টায় সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার। জানান কিছু যাত্রী জাল টিকিট নিয়ে ভ্রমণ করতে চাইলেও 3 স্তরের নিরাপত্তায় ধরা পড়ে তাদের কারসাজি। তিনি আরও জানান টিকিট জালিয়াতির সঙ্গে রেলওয়ের যেসব কর্মীরা যুক্ত তারাও ছাড় পাবেন না। আজকে 28 তারিখ ঈদযাত্রার পঞ্চম দিন, আমাদের আন্তনগর ট্রেন 43টা আন্তনগর ট্রেন যাবে। তন্মধ্যে এই 43টা আন্তনগর ট্রেন এবং 27টা মেল এক্সপ্রেস কমিউটার ট্রেন, তোর মধ্যে একটা স্পেশাল ট্রেনও রয়েছে। আর এখন পর্যন্ত 21টা ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে গেছে। আর সবগুলো ট্রেনেই প্রায় সঠিক সময় গেছে, 2-1টা ট্রেন হয়তো একটু লেট গেছে। আর যাত্রীরা নিরাপদে এবং নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, পাশাপাশি শিডিউলের বিষয়েও সচেতনতার কথা জানান এই রেলওয়ে কর্মকর্তা। নিবিড় সাহা, 71, ঢাকা। গেল 8 মাস আগে বাংলাদেশ রাজনৈতিক রূপান্তর হয়েছে জানিয়ে চীনকে নতুন বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার চীনের ব্যবসায়ী নেতাদের সাথে বিনিয়োগ সংলাপে এই আহ্বান জানান তিনি। এর আগে প্রধান উপদেষ্টা দ্বিপক্ষীয় বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। এ সময় বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করার আশ্বাস দেন জিনপিং। এদিকে চীনের সাথে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের চীন সফরের তৃতীয় দিন সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে। এ সময় জুলাই অভ্যুত্থান ও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চান তিনি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ ও প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরে উৎসাহিত করবেন তিনি।
পাশাপাশি বাংলাদেশ থেকে ফল আমদানিতে আগ্রহ প্রকাশ করেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। তিস্তার এই প্রকল্পে সাহায্যের কথাটাও এসছে। পরে প্রধান উপদেষ্টা যোগ দেন চীনের ব্যবসায়ী নেতাদের সাথে বিনিয়োগ সংলাপে। সেখানে প্রধান উপদেষ্টা বলেন, ভৌগোলিকভাবে বাংলাদেশ ব্যবসার জন্য ভালো জায়গা। নেপাল, ভুটান ও ভারতের সেভেন সিস্টার্সের বিশ্ববাজারে যোগাযোগ করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। তারা বাংলাদেশ হয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে। Bangladesh, Nepal, Bhutan. Then you look at India. All the 7 states of India in the east, called Seven Sisters, they are landlocked too. প্রধান উপদেষ্টা বলেন, 8 মাস আগে বাংলাদেশে রাজনৈতিক রূপান্তর হয়েছে। এখন এই নতুন বাংলাদেশে চীনকে পাশে চায়। বাংলাদেশে 8 মাস আগে রাজনৈতিক একটি রূপান্তর ঘটেছে। আগের সকল ভয়ঙ্কর জিনিস পার হয়ে নতুন বাংলাদেশ যাত্রা শুরু করেছে। এখানে যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করতে পারে। এদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চং এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস চেয়ারম্যান ইয়াওয়াংয়ের সাথে। সফরের তৃতীয় দিনে চীনের সাথে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ। মোহন ইসলাম, 71, ঢাকা। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যে শেখ হাসিনার সাথে মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনগণকে আশ্বস্ত করতে নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি বলে গণ অভ্যুত্থান হয়েছে। একই অনুষ্ঠানে আদালতের রায়ে মেয়র ঘোষণা নিয়ে নানা সমালোচনার জবাব দেন আরেক বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক। রহিম রুমনের প্রতিবেদন। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছে আদালত। জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে চলছে আলোচনা সমালোচনা। সকালে নয়াপল্টনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব সমালোচনার জবাব দেন ইশরাক হোসেন। তিনি বলেন, 2020 সালের ওই নির্বাচনে তিনি হারেননি, বরং তাকে হারিয়ে দেওয়া হয়েছিল। আমার যে ন্যায় বিচারটি সেটি পাওয়ার জন্য আমি আমার কার্যক্রম করেছি। এই রায়টি হওয়ার কথা ছিল আরো 4.5-5 বছর আগে, 180 দিনের মধ্যে, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই রায়টি আমাকে দেওয়া হয় নাই। এখন আমি আমার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রায়টি পেয়েছি। পরবর্তীতে যেটি ইতিমধ্যে আমরা গতকালকে আপনাদেরকে বলেছি যে এটা পার্টির হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন এবং সবকিছু বিচার বিবেচনা করেই সিদ্ধান্তটি নেওয়া হবে। সেই অনুযায়ী আমার পরবর্তী পদক্ষেপ। রিকশা, ভ্যান ও অটো চালকদের ঈদ উপহার বিতরণের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আদালতের রায়ে জনতার মেয়র ফিরেছে বলে মন্তব্য করেন তিনি। সামাজিক গণমাধ্যমে কোথায় কি লিখলো বললো তাতে কোনো যায় আসে না। প্রকাশ্য দিবালোকে আদালতের কাছে সে জোর জবরদস্তি করতে পারতো। সে অত্যন্ত জনপ্রিয় 10,000, 20,000 লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে পারতো, করে বলতো 5ই আগস্টের পরে যে আমাকে ঘোষণা করা হোক। মানে যে কোনো একটা জবরদস্তিমূলক পন্থা অবলম্বন করতে পারতো ইঞ্জিনিয়ার ইশরাক, তো সেটা তো সে করেনি। এটা অত্যন্ত ন্যায়সঙ্গত, এটা সুবিচার পেয়েছেন এবং ইনশাল্লাহ সেই সুবিচারের মধ্যে দিয়েই জনগণের মেয়র জনগণের কাতারে ফিরে এসেছে। তার অভিযোগ, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা নিয়ে শেখ হাসিনা সরকারের মতো কথা বলছে অন্তর্বর্তী সরকার। এ সময় নির্বাচনের দিন তারিখ ঘোষণারও দাবি জানান তিনি। ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায়। দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়ে তাদের ঈদ উপহার দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আহতদের প্রতি কোনো বৈষম্যমূলক আচরণ না করতে সরকার সহ সবার প্রতি আহ্বান জানান তিনি। আমার জন্য অনেক বড় ত্যাগ, আমার দলের জন্য, আমার সকলের জন্য। আমরা এটা অ্যাকনলেজ করি। এই যে স্যাক্রিফাইস আমাদের ছাত্র জনতার বিপ্লবের সময় হয়েছে, যারা শহীদ হয়েছেন
তাদের আত্মার মাগফিরাত করি কামনা করি। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা দেওয়া এবং তাদেরকে একটা যোগ্য প্রয়োজন অনুযায়ী যার যে যোগ্যতা অনুযায়ী কর্মস্থলে নিয়ে যাওয়া, এটা আমাদের পুরো দেশবাসীর দায়িত্ব। আমাদের তো বিএনপির তো দায়িত্ব আছে, দেশবাসীর দায়িত্ব। বর্তমান সরকার কাজ করছেন, আমি জানি না ওরা কতদূর কী করছেন, কিন্তু আমরা আমাদের তাগিদ থেকে এসেছি। যাদের আত্মত্যাগে ফ্যাসিবাদের কবল থেকে দেশ মুক্ত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই হাসপাতালে যাবার কথা জানান লুৎফুজ্জামান বাবর। রহিম রুবল, ৭১, ঢাকা। ঈদের আগে শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। এখন কেনাকাটার তালিকায় বিশেষ গুরুত্ব পাচ্ছে টুপি, জুতা আর ব্যাগ। বরাবরের মতোই কোনো কোনো পণ্যে দাম বাড়িয়ে রাখার অভিযোগ ক্রেতাদের, আর স্বাভাবিক বলছেন বিক্রেতারা। শুক্রবার সকালে শপিং মলগুলোতে ভিড় না থাকলেও বিকেলের পর থেকে চাপ বাড়ার আশায় থাকেন বিক্রেতারা। শারমিন নীরার প্রতিবেদন। নিজে খুঁজে স্বজনদের জন্য উপহার কেনায় আনন্দ বাড়ে বহুগুণ। তাই ৮৪ বছরের রহিমা বেগম মেয়েকে সাথে করে ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনতে এসেছেন রাজধানীর এলিফ্যান্ট রোডে। মা কিনে আসছে, মা ওর ভাইয়ের জন্য কিনবে, ভাইয়ের ছেলের জন্য গিফট কিনবে, উনি নিজে পছন্দ করে কিনবে। আমি থাকি বিদেশে থাকি, আসতেছি ৩-৪ মাস হয়ে গেছে। রোজারা ফাইলা আপনার কথা খুবই ভালো লাগে, কিন্তু নিজের জন্য ভালো লাগে। আর যারা পুরো রোজার সময় পাননি তারাও শেষ মুহূর্তে পাঞ্জাবি, পাজামা কিংবা টুপি কিনতে এসেছেন। কালকে ২৭ গেছে, তো কালকে তো কেবল তারাবি শেষ হলো, এই জন্য রমজানের ভিতরে আসার কোনো সুযোগ হয় না। পাঞ্জাবি সব কেনা শেষ, এখন এই টুপি কিনলেই শেষ। বাবুর বয়স হয়ে যাচ্ছে ৯ মাস, এটা হচ্ছে ভাতিজা, তাদের জন্য নিচ্ছি। আমি স্টুডেন্ট অনুযায়ী আমার কাছে একটু বেশি লাগছে, তাই বলছি যাতে একটু কমের মধ্যে করে দেওয়া যায় কিনা। পাঞ্জাবি কেনা হয়ে গেছে, এখন টুপি পরবে না, ছোট বাচ্চা ফেলে দিবে মাথা থেকে, তারপরে চিন্তা করলাম কিনে নিই একটা। নারীদের বিশেষ পছন্দের ব্যাগ, কসমেটিক্স কিংবা অলংকার নিতে শুক্রবার সকালে এসেছেন মার্কেটগুলিতে। জুয়েলারি, কসমেটিক্স, এগুলা স্যান্ডেল, এগুলাই কিনছি আর কি। আমাদের কেনাকাটা আগেই শেষ, এখন জাস্ট লাস্ট মুহূর্তে একটু ঘুরতে আসছি। ড্রেস তো কেনা শেষ, ড্রেসের সাথে ব্যাগ লাগে, স্যান্ডেল লাগে, তারপরে কসমেটিক্স লাগে। বিক্রি বেড়েছে জুতার দোকানেও, তবে বিক্রেতারা বলছেন এবার ভিড় গেল বছরের চেয়ে অনেকটাই কম। শুক্রবার বাজার অনুযায়ী আজকে অনেক কাস্টমার কম। আজকে ২৭ রোজার বাজার, আপনি যে কথা বলবেন আমার সাথে, এই সুযোগ কিন্তু পাওয়ার কথা না। এমনি তো ফ্রাইডে, তারপর হচ্ছে আপনার ২৭ রোজা মর্নিং আওয়ারেই আমাদের অনেক কাস্টমার হয়ে যায়। তবে দোকানিদের এও প্রত্যাশা ঈদের আগে বাকি দুদিন বিক্রি বাট্টা আরও বাড়বে। শারমিন নীরা, ৭১, ঢাকা। সবার মন জয় করে দেশ ছেড়েছেন হামজা চৌধুরী, তবে কথা দিয়ে গেছেন ফিরে আসবে আরও প্রতাপের সাথে। শেফিল্ড ইউনাইটেড থেকে ফিরে লাল সবুজের জার্সি কবে, কোথায় জড়াবেন হামজা আবারও? বাংলাদেশের নেক্সট ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টের দিন তারিখের বিস্তারিত খালিদ জামিলের রিপোর্টে। ইউরোপিয়ান ফুটবলে ব্যস্ত মৌসুম, তার উপর দক্ষিণ এশিয়ার বাংলাদেশের সাথে ইংল্যান্ডের দূরত্ব কম নয়। সব মিলিয়ে তাই চাইলেই ফিরে আসবো বলা যায় না। তবে যে ভালোবাসা এখানে হামজা চৌধুরী পেয়েছেন সেটাতে কার না মন ভরে। ইন্টারন্যাশনাল ব্রেকে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচ খেলার পর ফিরে যাওয়ার আগে এই বাংলাদেশের জন্য ভালোবাসা জানিয়েছেন। পরিষ্কার বলে গেছেন দেখা হবে জুনে। এত আগে সেটা অকপটে বলে দেয়া যাচ্ছে, কারণ ফুটবলের শিডিউল ক্রিকেটের মতো এলোমেলো নয়। এক টুর্নামেন্টের সাথে ওভারল্যাপ করে না আরেকটা। ইন্টারন্যাশনাল উইন্ডোতে সব লিগেই ছুটি, নিজেদের ফুটবলারকে ছেড়ে দেয় ক্লাবগুলো। বাংলাদেশের জার্সিতে তাই হামজা যে সময়ে খেলতে আসবেন তার বর্তমান ক্লাব শেফিল্ডের তাতে আপত্তি থাকবে না। এক ইনজুরি ছাড়া তাই লাল সবুজের নয়া কান্ডারির সার্ভিস সামনের মিশনগুলোতে না পাওয়ার কোনো কারণ নেই। এবারে দেখা যাক বাংলাদেশের সামনে কি কি মিশন। ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলার পর এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে এবারের লড়াই সিঙ্গাপুরের সাথে। জুনের ১০ তারিখ জামাল তপু হামজারা নামবে ঘরের মাঠে। প্রথমবারের মতো প্রাণপ্রিয় হামজাকে নিজেদের মাঠে খেলতে দেখবে এদেশের ফুটবল প্রেমীরা। এরপরের অপেক্ষা ৯ অক্টোবর পর্যন্ত, সেটাও হোম ম্যাচ। বিকেল ৪টায় বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। এরপর বেশি গ্যাপ নেই, একই মাসের ১৪ তারিখ একই দলের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। তারপরেই নভেম্বরে হবে সব অপেক্ষার অবসান, কারণ সেই মাসের ১৮ তারিখ বাংলাদেশে আসবে ভারত।
ওদের বাড়ি গিয়ে যেভাবে বেনু নিয়ে এবার অপদস্থ হয়েছে তার শোধ নেওয়া হবে সুদে আসলে। ওদের যে এলজিএস যারা আছে যারা যে কাজগুলো করেছে, আমি আমার বিএফএফকে বলেছি যে আমার এলজিএস যেন ওতে শিক্ষা নিয়ে এর চেয়ে বেশি করে। ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের পর এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের পরের মিশন ফের সিঙ্গাপুরের সাথে। সেটার অবশ্য এখনও অনেক দেরি। 2026-এর মার্চে হামজা চৌধুরীর দল খেলবে অ্যাওয়ে ম্যাচটা। প্রথম ম্যাচ থেকেই নিজের দলের সাথে হামজা যেভাবে মানিয়ে নিয়েছে তাতে বলা ভালো সেটা সামনের দিনগুলোতে বাড়বে আরও দারুণ গতিতে। ভারতের বিপক্ষে পরের ম্যাচটার আগে এখন গোল করার অভ্যেসটা কেবল রপ্ত করতে হবে বাংলার স্ট্রাইকারদের। খালিদ জামিল, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন ৭১।